নমস্কার বন্ধুরা, আমি গতকাল একটা ভিডিও করবার চেষ্টা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে ভিডিওটির অর্ধেকটা করার পর আমার টেলিফোনটা অফ হয়ে যায়। কোথাও কিছু একটা গোলমাল হয়, বিষয়টা সম্পর্কে অতটা আমার ধারণা নেই, ফলে সেইটা ঠিকঠাক করে ভিডিওটা করতে পারিনি। ওই ভিডিওটার শেষ অংশ আমি এখন আপনাদের বলবার চেষ্টা করছি। বিষয়টা ছিল যে এই যে অতি সাম্প্রতিককালে কার-19 যে রুলস সেগুলো প্রকাশিত হবে কি হবে না, হলে বিজেপি দাবি করছে সব নাগরিক হয়ে যাবে। আসলে কি হতে পারে, আমরা কি মনে করছি, এই সমস্ত নিয়েই ভিডিওটা আমি শুরু করেছিলাম। একটা অংশ ওই ভিডিওটাতে রয়েছে, যেটা আমি প্রথম অংশ বলে পোস্ট করেছি। আজকের এই কথাগুলি আমি ওই ভিডিওর দ্বিতীয় অংশ বলে আপনাদের সাথে পরিচয় করাবো। বলা হচ্ছে কার-19 তার রুলস প্রকাশ হবে এবং রুলস প্রকাশ হলে উদ্বাস্তুরা, মতুয়ারা নাগরিকত্ব পেয়ে যাবেন। আমরা মনে করি, আমাদের জয়েন্ট অ্যাকশন কমিটি ফর বাঙালি রিফিউজি বলে যে উদ্বাস্তু সংগঠন আছে, এবং মতুয়াদের মধ্যে যে অংশ এখন রাজনীতি নিরপেক্ষ বলতে পারেন, তৃণমূলের দিকে নেই, বিজেপির দিকে নেই, একটু ভাবনা চিন্তা করেন যে সমস্ত মতুয়ারা, আমি তাদের কথা বলছি। আমরা মনে করছি যে কার-19 রুলস প্রকাশ করার কথা ঘোষণা করছেন, হয়তো এখন ইলেকশনের মুখে রুলস প্রকাশ হলেও হতে পারে। গত 4 বছর তারা করেনি, এটা কিন্তু নজিরবিহীন ঘটনা। ভারতের সংসদীয় ইতিহাসে একটা আইন তৈরি হয়েছে, কিন্তু তার রুলস প্রকাশ হয়নি 4 বছর, 4.5 বছর ধরে। এরকম কোনো ঘটনা আগে ঘটেনি। আপনারা 2003 সালের বহু নিন্দিত, বহু চর্চিত বিজেপির যে নাগরিকত্ব সংশোধনী আইন, আপনারা বইটা খুলে দেখুন। 2003 সালে নাগরিকত্ব আইন তারা তৈরি করেছে, 2003 সালেই তারা রুলস প্রকাশ করেছে। সাধারণভাবে এরকমই হয়, কোনো কোনো ক্ষেত্রে 10 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস আইন প্রকাশ হওয়ার পরে বা আইন পাশ হওয়ার পরে রুলস ফ্রেম করতে দেরি হয়। কিন্তু 4 বছর, 4.5 বছর রুলস প্রকাশ হয়নি, এইটা হয়নি। এইটা না হওয়ার কারণ হলো, এই রুলস যদি 4 বছর, 4.5 বছর আগে বিজেপি প্রকাশ করত, তাহলে আজকে মতুয়ারা এবং সমগ্র উদ্বাস্তুরা বুঝে যেতেন, এই 4 বছর, 4.5 বছরের অভিজ্ঞতায় বুঝে যেতেন যে কার-19 বিশেষ করে বাঙালি উদ্বাস্তুদের নাগরিকত্ব হবে না। যে কারণে তারা এই ঠিক ভোটের মুখে রুলস প্রকাশ করে এর ফলাফল কি হয়, এতে যে নাগরিকত্ব হয় না, এইটা বুঝে ওঠার আগেই তারা নির্বাচনটা সেরে নিতে পারেন। শুধু এই নির্বাচন কেন, ঠিক 2 বছর পরে বিধানসভা নির্বাচন, এই কার-19 দিয়ে ওরা বিধানসভা নির্বাচনটাও পার করতে চায়। এইটার পরে কিছু লোকে হয়তো দরখাস্ত করবেন, যারা সাহস করবেন। আমাদের ধারণা খুব বেশি মানুষ সাহস করে নাগরিকত্বের দরখাস্ত করবেন না। তার কারণ হচ্ছে, আমি যদি
নাগরিকত্বের আবেদন করি যে ভারতবর্ষের নাগরিকত্ব আমাকে দাও, তার মানে হলো আমি ভারতবর্ষের নাগরিক নই। এবং ওই দরখাস্তে আপনাকে উল্লেখ করতে হবে আপনার জন্ম কোথায়, বাড়ি কোথায় ছিল, ইত্যাদি ইত্যাদি। তার মানে আপনাকে লিখিতভাবে বলতে হবে বাঙালি হলে যে আমি বাংলাদেশের নাগরিক, ভারতে এসেছি, আমি এখন ভারতের নাগরিকত্ব চাই। আবেদন করলেই নাগরিকত্ব হবে কি না, বা যে সমস্ত কঠিন শর্ত আছে তাতে মনে হচ্ছে আবেদনকারীদের মনে হবে নাগরিকত্ব পাওয়া খুব কঠিন ব্যাপার বা প্রায় অসম্ভব, সেক্ষেত্রে কেউ সাহস করবেন কি না আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ অনেকেই আছেন যারা ছেলেবেলায় এসেছেন, এখানে পড়াশোনা করেছেন, চাকরি করছেন, এখন আমি বাংলাদেশি, আমাকে ভারতীয় নাগরিকত্ব দাও, এটা বলা যায় দুঃসাহসিকতার পরিচয় দেওয়া। এইটা কয়জনে পারবেন আমরা জানি না। বা কেউ ব্যবসা করছেন, কেউ সম্পত্তি করেছেন, ব্যাংক ব্যালেন্স আছে, যে এইভাবে আমি বাংলাদেশি, নাগরিকত্ব দাও, ভারতের নাগরিকত্ব আমাকে দাও, এই কথা বলার পর তার কি হবে এইটা নিয়ে একটা আশঙ্কা থাকবে এবং মানুষ নাগরিকত্বের আবেদন করতে পারবেন না। সেই জন্যে আমরা বলছি যে এই নাগরিকত্ব আবেদন করে নাগরিকত্ব অর্জনের এই পথ যেটা বিজেপি বলছে এটা সঠিক না, এবং এই পথে নাগরিকত্ব সমস্যার সমাধান হওয়া সম্ভব নয়। যে কারণে আমরা বলছি এই দরখাস্ত করার এই যে গোলকধাঁধা, এই গোলকধাঁধাতে উদ্বাস্তুদের ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা না করে বিজেপি যদি সত্যি নাগরিকত্ব দিতে চায় এই সমস্ত মানুষগুলোকে, তাহলে তারা বলুক যে 2014 সালটা হচ্ছে একটা ভিত্তিবর্ষ, তার আগে যারা ভারতবর্ষে এসেছেন এবং ভারতবর্ষে স্থায়ীভাবে বসবাস করছেন, ওই 6টা সম্প্রদায়, ওই 3টে দেশ থেকে যা যা বলেছে যে তারা নাগরিক, তারা কোনো প্রমাণ দেখাতে পারলে যে তারা আগে থাকতে বসবাস করছেন, 14 সালের আগে থেকে বসবাস করছেন, এর প্রমাণ দেখাতে পারলে তারা নাগরিক, এইটা বিজেপি করতে পারে। কিন্তু সেটা করছে না বলেই মানুষের সন্দেহ হচ্ছে, আমাদেরও সন্দেহ হচ্ছে যে আসলে এটা বিজেপি ভোটের রাজনীতি করছে, নাগরিকত্ব দেওয়া তাদের উদ্দেশ্য নয়। এইটা একেবারে এই যে অনুমানের কথা এতক্ষণ বললাম, এই যে মনে হচ্ছে বললাম, এইটা নিছক আমরা এই যে হাত গুনে বলছি এরকম নয়, এর কিছু কারণ আছে, কিছু যুক্তি আছে, মোদী সরকারের কিছু ঘোষণা আছে যেগুলো এক জায়গায় করলে এইটা যে কোনো যুক্তিবাদী লোক আমরা যেমনভাবে ভাবছি সেইটাই মনে করবেন। আমরা 2016 সালের 15ই জুলাই, তখন রাজনাথ সিং ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি এই বিলটা প্লেস করেছিলেন 16 সালের জুলাই মাসে। আমরা তখন থেকে বলছি ওই বিলটা দেখেই যে এই বিলে নাগরিকত্ব হয় না, এই বিলে উদ্বাস্তুদের নাগরিকত্ব সমস্যার সমাধান হবে না। কেন বলছি তার কারণ, ওই বিলটা যখন পেশ করেছিলেন রাজনাথ সিং, তখন রাজনাথ সিং নিজেই বলেছেন যে এটা নাগরিকত্ব দেওয়ার আইন নয়, এটা অন্য কিছু। কি সেটা আমি আপনাকে বলছি। আমাদের দেশের সংসদীয় রীতি হলো কোনো বিল বা কোনো আইন তৈরি করতে হলে আইনে কি আছে সেটা সংক্ষেপে বলে একটা প্রেস স্টেটমেন্ট লিখিতভাবে দিতে হয়, তার মধ্যে খুব সংক্ষেপে সারাংশ যেটা আইনটার সেটা উল্লেখ করতে হয়। এবং এই যে স্টেটমেন্ট বা প্রেস রিলিজ, এইটার হেডিংটা হয়, মানে সে রাজ্যসভার ক্ষেত্রেও যা, লোকসভার ক্ষেত্রেও তাই, বিধানসভার ক্ষেত্রেও তাই, প্রত্যেকটা ক্ষেত্রে এই যে স্টেটমেন্টটা গভর্নমেন্ট পেশ করে, সাধারণত যে বিষয়ের আইন সেই বিষয়ের কোনো মন্ত্রী এটা এই প্রেস স্টেটমেন্টটা করেন।
তো সেই স্টেটমেন্টটার হেডিং হয় স্টেটমেন্ট অফ অবজেক্টস অ্যান্ড রিজনস। তো এই ক্ষেত্রেও রাজনাথ সিং করেছিলেন। রাজনাথ সিং যে প্রেস স্টেটমেন্টটা করেছিলেন, আপনারা দেখুন, এই হচ্ছে সেই প্রেস স্টেটমেন্টটা। আপনারা দেখে নিন। এই প্রেস স্টেটমেন্টটা রাজনাথ সিং করেছিলেন। এই ছবি দেখে আপনারা পড়তে পারবেন না। এইটাতে লিখেছে, একদম প্রথম প্যারাগ্রাফই বলেছেন যে এখন ভারতবর্ষে যে নাগরিকত্ব আইন কার্যকরী আছে, সেই আইনে ওই 3 দেশ থেকে আসা ওই 6টা সম্প্রদায় অনুপ্রবেশকারী হিসেবে বিবেচিত হন। তাই তারা ভারতবর্ষে নাগরিকত্বের জন্য আবেদন করার যোগ্য নন। আমরা মানে বিজেপি গভর্নমেন্ট, রাজনাথ সিং এই বিল আনছি। এই বিল যদি সংসদে পাশ হয়ে আইনে পরিণত হয়, তাহলে এই 3 দেশ থেকে যে 6টা সম্প্রদায়, ওই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পার্সি, শিখ, তারা অনুপ্রবেশকারী তকমা থেকে মুক্তি পাবেন, যার জন্যে নাগরিকত্বের আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন। তাহলে আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন, নাগরিকত্ব হবে, এই কথা এই যে আইন, এই বিবৃতি এইটাতে বলা নেই। কিন্তু মোদি যখন ঠাকুরনগরে আসছেন তখন কি বলছেন? এই আইনে নাগরিকত্ব হয়ে যাবে। প্রধানমন্ত্রী তিনি এই কথা বলছেন, যেটা প্রায় সম্পূর্ণ মিথ্যে কথা বলা যায়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাই বলছেন। প্রায় সম্পূর্ণ কেন বলছি এই কারণে যে এইটা অন্তত নাগরিকত্বের ক্ষেত্রে আবেদন করার একটা সুযোগ এই আইনের পক্ষে বলা হচ্ছে, আইনের জন্য এটা সম্ভব হয়েছে, যে কারণে আমি প্রায় কথাটা বলছি। এখন আপনারা ইতিমধ্যে শুনেছেন এবং এটা পড়লে আপনারা জানতে পারবেন। আপনি আবেদন করবেন, উদ্বাস্তুরা আবেদন করবেন, কিন্তু নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে কয়েকটা শর্ত আরোপ করা হয়েছে। মূলত 3টে শর্ত আমরা আপনাদের বলছি, আপনারা জানেন, তবু আর একবার বলি। একটা হলো যে আপনাকে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে যে আপনি ভারতে এসেছেন, ভারতে বসবাস করছেন, তার একটা প্রমাণপত্র লাগবে। আমাদের ধারণা অধিকাংশ উদ্বাস্তু মানুষ এবং মতুয়া, গোটা সব উদ্বাস্তু সমাজ, এইটার বেশিরভাগ লোকে এই শর্ত পূরণ করতে পারবেন। দ্বিতীয় শর্ত হলো, আপনি বুঝতে পারছেন 3টে দেশ থেকে আসলে আপনি সুযোগ পাবেন। তা আপনি দরখাস্ত করলেন, দরখাস্ত করলেই অফিসাররা বলবে আপনি যে বাংলাদেশ থেকে এসেছেন, সে বাংলাদেশ থেকে এসেছেন না শ্রীলঙ্কা থেকে এসেছেন, নেপাল থেকে না মায়ানমার থেকে এসেছেন, অফিসার বলবেন আমি বুঝবো কী করে? ফলে আপনাকে একটা প্রমাণপত্র দিতে হবে। তার মানে আপনি বাংলাদেশের নাগরিক ছিলেন, বাংলাদেশের বাস করতেন, তার একটা প্রমাণ আবেদনের সাথে দিতে হবে। না হলে ওই অফিসার সই করবেন না। মোদী সরকার আজকে আছে, কালকে থাকবেন না, অন্য গভর্নমেন্ট আসতে পারে। ফলে মোদী সরকারের কথায় তো ভরসা করলে হবে না। আইন কানুন নিয়ম এগুলো আপনাকে ফলো করতে হবে। কালকে মোদী গভর্নমেন্ট না থাকলে ওই অফিসাররা যেভাবে করবেন, আমি সেইটাই আপনাদের বলছি, এটা আপনারাও বোঝেন। তাহলে আপনি কিভাবে বাংলাদেশে যে বসবাস করতেন, বাংলাদেশের নাগরিক ছিলেন, 10 বছর, 20 বছর, 30 বছর, 40, 50, 60 বছর আগে আপনি দেশ ত্যাগ করে চলে এসেছেন, কি করে দেবেন? ফলে এইটা অসম্ভব না হলেও অত্যন্ত কঠিন কাজ।
ফলে আবেদন করে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে যে কঠিন বিষয় সেটা আপনি বুঝতে পারছেন। এরপরে হলো তৃতীয় কন্ডিশন। তৃতীয় কন্ডিশনটা কি? তৃতীয় কন্ডিশন হলো আপনি যদি ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে বাংলাদেশ বা পূর্ব পাকিস্তান ত্যাগ করতে বাধ্য হয়ে থাকেন, তাহলে আপনি নাগরিকত্ব পেতে পারেন, অথবা ধর্মীয় কারণে নির্যাতিত হওয়ার আশঙ্কায় যদি দেশ ত্যাগ করে থাকেন। আমরা সাধারণত পূর্ব পাকিস্তান বা বাংলাদেশ থেকে যারা এসেছি তারা ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে আসেনি, খুব কম লোক নির্যাতিত হয়েছেন। অধিকাংশ লোক আমরা এসেছি নির্যাতিত হওয়ার আশঙ্কায়। মানে আমরা ভাবছি এখন কিছু হচ্ছে না, মুসলমান অধ্যুষিত দেশ, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কি সমস্যা হবে হবে না, দেশের অবস্থা কি হবে, ফলে যদি সম্ভব হয় আমরা দেশ ত্যাগ করে চলে যাই, সুযোগ আছে যাই, এইভাবেই বেশিরভাগ লোক এসেছেন। তা দেশ ত্যাগ করায় আশঙ্কায় দেশ ত্যাগ করলে এই আশঙ্কার কি প্রমাণ হয়? কি মনে হয়? আশঙ্কার কোনো প্রমাণ হয়? ফলে এই আশঙ্কার কথা প্রমাণ করা অসম্ভব, এটা ডিফিকাল্ট না, এটা ইম্পসিবল। ফলে এখনও অবধি অন্তত জেপিসি রিপোর্টে মোদি গভর্নমেন্ট যা বলেছেন সেই অনুযায়ী যদি আমরা বিচার করি, তাহলে কিন্তু K-19 যেটুকু সুযোগ দিয়েছে, দরখাস্ত করার সুযোগ দিয়েছে, এই দরখাস্ত করে এই শর্তগুলো আরোপ করার জন্যে নাগরিকত্ব পাওয়ার কোনো সম্ভাবনা নেই। ফলে এই যে প্রকাশ হবে রুলস, এইটাতে খুব আশান্বিত হওয়ার কিছু নেই, বরং দাঁতে দাঁত চেপে লড়াই করবার জন্যে তৈরি হওয়ার সময় এসেছে। দেখুন, একটা জেপিসি রিপোর্ট আপনাদের দেখাবো, আপনারা এটা দেখুন, এইটা পড়তে পারছেন, পড়ে নিন। এটা জেপিসি রিপোর্ট। কারা ছেপেছে? মোদি গভর্নমেন্ট এটা ছেপে বের করেছে, মোদি গভর্নমেন্টের রিপোর্ট, তাদেরই প্রকাশ করার কথা, তারাই প্রকাশ করেছে। এই রিপোর্টের বেশি পড়তে হবে না, এই রিপোর্টের এটা হলো পৃষ্ঠা হলো 33 পৃষ্ঠা। এই 33 পৃষ্ঠার প্যারাগ্রাফ হচ্ছে 2.17। এই প্যারাগ্রাফে এইখানে জেপিসি মানে বুঝতে পেরেছেন জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, মানে পার্লামেন্টের সদস্য সব দলের, শাসক বিরোধী সব দলের এমপিদের নিয়ে একটা কমিটি হয়েছিল, 20 জন লোকসভার, 10 জন রাজ্যসভার সদস্য। এদের নিয়ে এই বিজেপি সরকার একটা কমিটি তৈরি করেছিলেন, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, জেপিসি। তারা এই যে আইনটা, তার বিভিন্ন দিক, কার্যকারিতা, এইগুলো খতিয়ে দেখবেন বলে। তো এইখানে এই জেপিসি কমিটি 30 জন এমপি মোদি গভর্নমেন্টকে জিজ্ঞেস করেছেন যে আমরা কিছু জানতে বুঝতে চাই, ফলে আপনারা আমাদের প্রশ্নগুলো করব, আপনাদের সংশ্লিষ্ট এক্সপার্ট যারা, সেই দপ্তরের সেক্রেটারি ইত্যাদি, তারা এসে যেন তার জবাবটা দেয়। মানে এটা মোদি সরকারেরই কথা, মোদি সরকারেরই জবাব। এখানে শুধু সরকারকে ডেকে জিজ্ঞেস করেছে এমপিরা তা নয়, এখানে দেশের নানা সংগঠনকেও ডেকেছিল যে আপনাদেরও মতামত জানান, মুখে বলুন, লিখিতভাবে দিন। আমরা জয়েন্ট অ্যাকশন কমিটি ফর বাঙালি রিফিউজি, আমরা ডাক পেয়েছিলাম এই জেপিসির সামনে সাক্ষ্য দেওয়ার জন্যে, কথা বলার জন্যে, সেখানে একটা স্মারকলিপি জমা দেওয়ার জন্যে। আমরা 42 মিনিট ধরে সেখানে নানা প্রশ্ন উত্থাপন করেছিলাম, তর্ক করেছিলাম, তারা নানা প্রশ্ন জিজ্ঞেস করেছে, তার জবাব দিয়েছিলাম। আমি সেই কমিটিতে
তিনজনকে আমাদের ডেকেছিলেন। একজন ছিলেন রায়পুরের মনমতো বিশ্বাস, দ্বিতীয়জন ছিলেন আমাদের সংগঠনের সেক্রেটারি আমাদের নিত্যানন্দ মল্লিক, উত্তরপ্রদেশের পিলভিটে বাড়ি, আর আমি সভাপতি, আমিও ছিলাম। তো সেইখানে এই জিজ্ঞেস করেছে এমপিরা মোদি গভর্নমেন্টকে যে এই আইনটা বলছেন, তো এই আইনটা পাশ হলে কত মানুষ উপকৃত হবেন। তার জবাবে এই দেখুন, এই যে 2.17 এই প্রশ্ন করেছে, এই উত্তর দিয়েছে। আবার এই 2.18 এই প্রশ্ন করেছে, এই উত্তর দিয়েছে। 2.19 এই প্রশ্ন করেছে, এই উত্তর দিয়েছে। এই দেখুন, আপনারা এগুলো দেখতে পাবেন। তো জিজ্ঞেস করছে কত মানুষ উপকৃত হবেন। তার জবাবে মোদি গভর্নমেন্ট বলছে যে আইনটা হলে 31,313 জন, তার মধ্যেও ব্রেকআপটা বলেছে হিন্দু হবে 25,447 জন, শিখ 5,807 জন, খ্রিস্টান 55 জন, বুদ্ধিস্ট 2 জন, পার্সি 2 জন। এই সব মিলিয়ে মোট 31,313 জন এরা নাগরিকত্ব পাবেন। বলেছেন এরাই পাবেন, আর কেউ পাবেন না সে কথা বলেনি। বলেছেন এরাই হবে, একদম দেখুন পরিষ্কার লিখেছে, ইমিডিয়েট বেনিফিশিয়ারিজ, মানে এরাই এক্ষুনি এরা উপকৃত হবেন। পরের প্রশ্ন জিজ্ঞেস করেছে যে তাহলে আর এত যে লক্ষ লক্ষ উদ্বাস্তু তাদের কি হবে। তার জবাবে বলছে যে অন্যান্য যারা, তাদেরও দরখাস্ত করতে হবে, দে উইল হ্যাভ টু, সেই সাথে বলছে দে উইল হ্যাভ টু প্রুভ দ্যাট দে কেম টু ইন্ডিয়া ডিউ টু রিলিজিয়াস পারসিকিউশন। একদম পরিষ্কার বলেছে, হ্যাভ টু প্রুভ মানে হচ্ছে বাংলায় বলে অবশ্যই প্রমাণ করতে হবে যে তারা ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে এসেছেন। এই কথা বলে তারপরে কি বলছে দেখুন, ইফ দে হ্যাড নট ডিক্লেয়ার্ড সো at the time of their arrival in India, it would be difficult for them to make such a claim now. বলছে যারা যখনই ভারতে এসেছেন তখনই এসেই যদি তারা গভর্নমেন্টকে ঘোষণা করে না জানিয়ে থাকেন যে তারা ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে এসেছেন, তাহলে এখন তাদের পক্ষে এই ক্লেম, কি বলা যায়, এইটা দাবি করা কঠিন, ডিফিকাল্ট বলেছেন, অসম্ভব বলেননি। এবং তারপরে তারা বলেছে সিস্টেমটা বলেছে যে এই কী করে এটা করতে হবে সেটাও এখানে তারা বলেছে। এই সিস্টেম কি আছে তারা বলেছে, এখানে দেখুন, দোজ হু এন্টার ইনটু ইন্ডিয়া অন ভ্যালিড ট্রাভেল ডকুমেন্ট and are registered with FRO and possess valid residential permit visa have a legal right to stay in India and are termed as legal. পরিষ্কার বলেছে যদি এসে আপনি এফআরওতে জানিয়ে থাকেন তাহলে আপনি যে লিগালি এসছেন, আপনি যে এফআরওতে যদি জানিয়ে থাকেন তাহলে আপনার এখানে আসা এবং বসবাস করাটা বৈধ বলে ধরা হবে। এবং এইখানে
বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্নের উত্তরে পরিষ্কার বলেছেন যে এই রিপোর্টের বিভিন্ন অংশ দেখলে আপনারা যদি দেখতে চান আমরা আপনাদের হোয়াটসঅ্যাপ করে পাঠাতে পারি। সেখানে বলছে যে যারা দেশ ত্যাগ করে ভারতে এসে গভর্নমেন্টের একটা দপ্তর আছে, তার নাম হচ্ছে FRO, এই যেটা উল্লেখ করেছে এখানে, ফরেনার্স রেজিস্ট্রেশন অফিস, সেখানে যারা লিখে জানিয়েছে যে আমি ধর্মীয় কারণে অত্যাচারিত হয়েছি এবং দেশ ছাড়তে বাধ্য হয়েছি, তারা ওই আবেদন করে নাগরিকত্বটা পেতে পারেন। একই সাথে এই রিপোর্টে মোদি গভর্নমেন্ট বলছে যারা এসেই এটা জানাননি FROকে, তাদের পক্ষে এখন 10 বছর 20 বছর পর এখন আর এইটা প্রমাণ করা সম্ভব নয়। ফলে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে তারা এই আইনের সুযোগ নিতে পারবেন না। তারপরেও জিজ্ঞেস করেছেন এমপিরা যে তারপরেও যদি কেউ যথেষ্ট প্রমাণ দিয়ে এফিডেভিট আকারে আবেদন করে, নাগরিকত্বের জন্য দরখাস্ত করে, বলেছে তেমন যদি হয়, আবেদন করলেই হবে না, প্রমাণ দিলেই হবে না, তাহলে সেইটা বাংলাদেশে কেন্দ্রীয় সরকারের যে এজেন্সিসগুলো আছে, এজেন্সিস ইনক্লুডিং র, একদম এখানে পরিষ্কার বলেছে যে ইনক্লুডিং র, তারা বাংলাদেশে এইটাকে এনকোয়ারি করবে। এনকোয়ারি করে যদি তার দাবির সত্যতা যদি প্রমাণ হয় যে সে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়েছেন বা অত্যাচারিত হওয়ার ভয়ে এসেছেন, ওই দেশে বসবাস করতেন, ওই দেশের নাগরিক ছিলেন, তাহলে তার নাগরিকত্ব হলেও হতে পারে। তাহলে এইটা মোদি গভর্নমেন্ট বলছে, এবং এই যেটা বলছে, এইখানে যেটা বলছে এইটাই কিন্তু গভর্নমেন্টের নীতি, এইটাই সঠিক। আর মোদি সাহেব ঠাকুরনগরে এলেন, এসে মতুয়াদের ময়দানে একটা বক্তৃতা করে গেলেন, অমিত শাহ এলেন, বক্তৃতা করে গেলেন, এগুলো কিন্তু মেঠো বক্তৃতা, এগুলোর কোনো আইনগত ভিত্তি নেই। ফলে এই রুলস বেরোলেও এক হচ্ছে মানুষ আবেদন করতে সাহস পাবেন না, হয়তো আবেদন করবেন কিছু মানুষ 5 বছর 10 বছর এরকম এসেছেন, বাংলাদেশ থেকে সদ্য এসেই ওই বিজেপি করেন, তারা দেখেন যে আমাদের তো হারাবার কিছু নেই, যদি না হয় আবার চলে যাব বাংলাদেশে, এরকম কিছু ভাসমান লোক আছেন এখানে। তো এরকম কিছু লোকের দরখাস্ত করতে পারেন, কিন্তু এখানে যারা এস্টাবলিশড হয়েছেন তাদের পক্ষে আবেদন করা খুব কঠিন। আর আবেদন যদি করেনও বুঝে না বুঝে সাহস করে, তাহলেও তারা নাগরিকত্ব পাবেন বলে আমরা মনে করি না। অন্তত এই জেপিসি রিপোর্টে যেভাবে গভর্নমেন্ট বর্ণনা করেছে তাতে তাই বোঝা যাচ্ছে। আর তারপরে যদি সিচুয়েশান চেঞ্জ হয় সে অন্য কথা। যেমন একটা কথা আমরা শুনছি, সেটা নিয়েও দুটো কথা বলি, যে গভর্নমেন্ট বলছে যে রুলস যেটা বেরোবে তাতে কোনো কাগজ দেখাতে হবে না। তার মানে হয়তো রুলসে বলে দিতে পারে, মানে সব থেকে সরলীকৃত যদি হয় তাহলে বিজেপি গভর্নমেন্ট এইটা করতে পারে যে কোনো ডকুমেন্ট দেখাতে হবে না, সেলফ ডিক্লারেশন, নিজস্ব যে ঘোষণা, সেইটা অ্যাফিডেভিট আকারে দিলে গভর্নমেন্ট সেটা অ্যাকসেপ্ট করবে। এইটা যদি রুলসে থাকে তাহলে এই ডকুমেন্ট দেখানোর বিষয়টা থাকবে না। কিন্তু সেটা করা মুশকিল, কারণ আইন অনুযায়ী রুলস হয়তো আইনে যেভাবে বলেছে সেটা এইটা করা মুশকিল। তা আমি ধরে নিলাম যে সেটা হলেও আপনাকে দরখাস্ত করতে হবে। এই দরখাস্তটা কত মানুষ করবে? 1985 সাল থেকে নাগরিকত্বের সার্টিফিকেট দেওয়া বন্ধ, একটা দিক। দুটো হচ্ছে নাগরিকত্ব এইভাবে নিতে হয় এটা মানুষ জানতো না। এই এনআরসি শুনে এখন সবাই বুঝতে পারছেন যে আমরা নাগরিক কিনা। আসলে আইন যদি বলেন তাহলে এই যারা পূর্ববঙ্গ থেকে এসেছেন, সে পূর্ব পাকিস্তান হোক আর বাংলাদেশ হোক, 71 কিন্তু কোনো সীমারেখা নয়। তাহলে এসেছেন অন্তত 2 কোটি 2.5 কোটি মানুষ। তা তার কম করে 2 কোটি মানুষ তারা আমাদের দেশের সংবিধান এবং আইন অনুযায়ী কিন্তু আজকে
নাগরিক নয়। যেভাবে আইন মেনে আসামে এনআরসি হয়েছে, আইন অনুযায়ী প্রমাণ করতে হচ্ছে তিনি নাগরিক কিনা। এটা যদি পশ্চিমবঙ্গে হয় বা দেশের অন্যান্য অংশে হয়, তাহলে ধরে নিন মোটামুটি যারা দেশ ত্যাগ করে এসেছেন তার 95% মানুষ বেনাগরিক। কেন বলছি এই কথা? আইনটা এক কথায় আপনাকে বলে দিই। 1948 সালের 19শে জুলাইয়ের পরে যারা পাকিস্তান এলাকা বা বাংলাদেশ এলাকা থেকে ভারতে এসেছেন, এসে যদি দরখাস্ত করে নাগরিকত্ব না নিয়ে থাকেন, তাহলে আপনি বেনাগরিক। আমি বহিরাগতদের কথা বলছি, আমি জন্মসূত্রে নাগরিকত্বের কথা বলছি না, বহিরাগতদের কথা বলছি। তারা বেনাগরিক। তা দেখুন, এই 2 কোটি 2.5 কোটি লোকের 95% লোক কিন্তু এসে দরখাস্ত করে নাগরিকত্ব নেয়নি। অনেকে বলেন আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করেছি, কার্গিল যুদ্ধে লড়াই করেছি, ডিফেন্সে চাকরি করেছি, আমাদের ভোটার কার্ড আধার কার্ড আছে। যেটা মমতা ব্যানার্জি বলছেন, সেটা আমি গত কালকের যে ভিডিও সেটাতে বলেছি মমতা ব্যানার্জি কীভাবে ধাপ্পা দিচ্ছেন, সেটা আপনারা একটু দেখে নেবেন। বা কেউ বলছেন আমরা সেটেলমেন্ট পেয়েছি আন্দামানে, নৈনিতালে বা দণ্ডকারণ্যে। এইরকম যা কিছু আছে, এ কিন্তু কোনোটাই আইনত নাগরিকত্বের প্রমাণপত্র নয়। 48 সালের 19শে জুলাইয়ের পরে যদি আপনি পাকিস্তান বা বাংলাদেশ থেকে এসে থাকেন বা পৃথিবীর কোনো জায়গা থেকে এসে থাকেন, দরখাস্ত করে আপনাকে নাগরিকত্ব নিতে হবে। যারা দরখাস্ত করে নাগরিকত্ব নেননি তারা কিন্তু নাগরিক নন। ফলে আপনি বুঝতে পারছেন যে কত সংখ্যক মানুষ যদি দরখাস্ত করে নাগরিকত্ব নিতে হয় তারা দরখাস্ত করবেন। যদি করেন, তাহলে ধরুন আমরা একটা সংখ্যা বলছি, সরকারি হিসেব কিছু নেই, ফলে নির্দিষ্ট করে বলা যাবে না, সেটা হলো প্রায় 2 কোটি মানুষ। তা 2 কোটি মানুষ দরখাস্ত করবেন, গভর্নমেন্টের কোনো পরিকাঠামো আছে যে এই 2 কোটি দরখাস্ত তারা খুব তাড়াতাড়ি দরখাস্ত করবেন, পুলিশ ভেরিফিকেশন হবে, এনকোয়ারি হবে, দরখাস্ত ভুল ত্রুটি হবে, সংশোধন হবে, এই করে সার্টিফিকেট ইস্যু হবে? এইটা মানুষ জীবদ্দশায় পাবেন? মানুষ জীবদ্দশায় পাবেন না। অথচ এই নাগরিকত্বের প্রশ্ন আমার প্রতিদিন দরকার হয়। যারা পাশ করে বেরিয়েছেন তাদের চাকরি পাওয়ার মেয়াদ কদিন? 5 বছর 7 বছর, তার মধ্যে না হলে বয়স উত্তীর্ণ হয়ে যাবে। ফলে এইটা কোনো সমাধান নয়। যে কারণে আমরা বলছি যে এই যে কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে একটা কাট অফ ডেট, সিপিএম সিদ্ধান্ত নিয়েছেন একটা কাট অফ ডেট, বিজেপি বলছেন এদের নাগরিকত্ব দেওয়ার কথা, অন্তত কথাই সেটা বলছেন। তৃণমূলও দেখবেন তার মন্ত্রিসভার সিদ্ধান্ত নিয়েছে যাদের ভোটার কার্ড রেশন কার্ড আছে, 5 বছরের বেশি পশ্চিমবঙ্গে বসবাস করছেন, তাদের নাগরিকত্ব পাওয়া উচিত। ফলে সবাই চাইছেন এদের নাগরিকত্ব হোক। যে কারণে আমরা বলছি এই দরখাস্ত করে নাগরিকত্ব অর্জনের এই পথ সঠিক নয়। এ পথে উদ্বাস্তুদের নাগরিকত্ব সমস্যার সমাধান হবে না। যে কারণে বিজেপি করেছে 2014 সালের 31শে ডিসেম্বর একটা ভিত্তিবর্ষ। আমরা ওই ভিত্তিবর্ষও মানতে রাজি আছি। আরও ভালো হয় যদি ওটা 2014 না করে 2016, 17, 18 এরকম একটা ভিত্তিবর্ষ হোক। যদি নাও হয়, ধরুন 2014 সালটাই ভিত্তিবর্ষ করে একটা আইন প্রণয়ন করা হোক, একটা নতুন তৈরি হোক, যাতে বলা হবে যে 2014 সালের আগে থেকে যারা ভারতবর্ষে বসবাস করছেন, কোনো প্রমাণ দেখাতে পারলে তারা সবাই ভারতবর্ষের নাগরিক। সেই প্রমাণপত্রটা হতে পারে, সুপ্রিম কোর্ট আসামের ক্ষেত্রে 14টা ডকুমেন্ট, তার একটা দেখালে তাকে নাগরিক হিসেবে মেনে নিতে বলেছে। কংগ্রেস, সিপিএম বা আমরাও দাবি করছি আরও 6টা বাড়াও কাগজপত্র, আরও একটু সহজ হোক। এই 20টা কাগজপত্রে যে কোনো একটা দেখাতে পারলে বোঝা যাবে তিনি 2014 সালের আগে থেকে বসবাস করছেন এবং তিনি নাগরিক হিসেবে ঘোষিত হবেন। এরকম একটা আইন তৈরি হোক। তাতে দেখুন আজকে এই উদ্বাস্তুদের নাগরিকত্ব তারা কবে এসেছে প্রমাণ করতে গিয়ে এখানকার যারা ভূমিপুত্র, এখানকার যারা আদিবাসী, বাউরি, বাগদি, মুসলমান বা অন্যান্য যারা এখানকার ঘটি, তাদেরও কিন্তু প্রমাণপত্র দেখাতে হচ্ছে। তা না হলে তো আলাদা করা যাচ্ছে না। ফলে তারাও বিপদে পড়েছেন। কারণ 48 সালের আগের প্রমাণপত্র দেখানো
এখানকার মুসলমান আদিবাসী তাদের পক্ষেও কঠিন, এখানকার অন্যান্য বাউরি বাগদিদের পক্ষেও কঠিন। ফলে এইটা যদি 2014 সাল যদি একটা ভিত্তিবর্ষ করে তার আগে থাকতে বসবাস যারা করছেন তাদের নাগরিক ঘোষণা করলে এখানকার ভূমিপুত্র যারা আদিবাসী, মুসলমান, অন্যান্য যারা এবং উদ্বাস্তু যারা, তাদের সবার পক্ষে এটা সহজ হবে। তারা 2014 সালের আগের এখানে বসবাসের একটা প্রমাণপত্র দেখিয়ে নাগরিক হয়ে যাবেন, তারা নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন। এইটাই আমরা দাবি করছি, এরকম একটা আইন হোক। আমরা সমস্ত জনসাধারণ, সমস্ত পলিটিক্যাল পার্টির কাছে আবেদন করছি যে আপনারাও এরকম একটা আইনের দাবিতে সরব হন বা গভর্নমেন্ট এরকম একটা আইন করবার ঘোষণা করুক। নমস্কার, ধন্যবাদ।